গুড মর্নিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে জেনারেল সায়েন্সের উপরে 25টা এমসিকিউ আলোচনা করা হবে। আর আমরা জেনারেল সায়েন্সের উপর টোটাল 1000টি এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করব। এগুলো সেট হিসাবে থাকবে। তো যে সমস্ত স্টুডেন্টরা WBCS 2022 জন্য প্রিপেয়ার করছো তার অতি অবশ্যই কিন্তু প্রত্যেক দিন ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা কিন্তু ক্লাসগুলো ভালো করে দেখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? তো বেশি দেরি না করে চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে, অ্যালবিনিজম ইন হিউম্যান ইজ আ কনজেনিটাল ডিসঅর্ডার characterized by the complete or partial absence of pigment in which part of human body। তো অনেক সময় আমরা কিছু মানুষজনকে দেখি গোটা শরীরটা কি হয়, সাদা, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলি, অ্যালবিনিজম। আর এটা কিন্তু একটা পিগমেন্ট হয়, সেই পিগমেন্টের নাম হচ্ছে মেলানিন। তো সেটার প্রোডাকশন কম হওয়ার জন্য কিন্তু এই অ্যালবিনিজমটি হয়, ঠিক আছে? তো জেনারেলি আমরা মানুষের শরীরে কোন কোন জায়গায় অ্যালবিনিজম বা এই সাদা পোর্শনটা আমরা দেখতে পাই? তো এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে অল অফ দিস। মানে আমরা চোখেও দেখতে পাই, হেয়ার, স্কিন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? তাহলে এই যে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, ছবিটা দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো ছবিটা দেখেই বুঝতে পারছো যে পুরো যে ফেসটা আছে, চুল, আইব্রো, ঠিক আছে, এগুলো সব কিন্তু সাদা হয়ে গেছে। তো সেটার কারণ হচ্ছে কি, অ্যালবিনিজম। আর এই যে পিগমেন্টটা যেটার কারণ হচ্ছে, সেই পিগমেন্টটার নাম হচ্ছে কি, মেলানিন, ঠিক আছে? এর সিক্রেশনটা কী হয়, কম হয়। একটু দেখে নিই এর ব্যাপারে। A group of inherited disorder where there is little or no production of pigment melanin. The type and amount of melanin your body produce determine the color of your skin, hair and eyes. তো একটা কি হয়, পিগমেন্ট থাকে, সেটা হচ্ছে কি মেলানিন। এই মেলানিন পিগমেন্টের কারণেই আমাদের যদি বেশি সিক্রেশন হয় তাহলে কি হবে, কালো হবে। কম সিক্রেশন যদি হয় তাহলে দেখবে ফর্সা হয়। যারা বেশি ফর্সা হয় তাদের কী হয়, মেলানিন যে সিক্রেশনটা হয় সেটা কী হয়, কিন্তু কম হয়, ঠিক আছে? আর যারা প্রচুর কালো হয় তাদের যে সিক্রেশনটা মেলানিন সেটা কিন্তু বেশি হয়। আর যাদের মনে করো অ্যালবিনিজম আছে তাদের কী হয়, খুবই অল্প পরিমাণে মেলানিন সিক্রেশন হয় অথবা হয় না। তো সে কারণে কী হয়, অ্যালবিনিজম জিনিসটি হয় শরীরের মধ্যে। বোঝা গেছে? চলো, তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ মক টেস্ট ফুল প্যাকেজের ব্যাপারে। আর এই মক টেস্ট ফুল প্যাকেজটি বিশেষ করে লঞ্চ করা হয়েছে WBCS 2022 প্রিলিমস প্লাস মেন্স এক্সামকে ফোকাস করে। তোমরা কিন্তু এই মক টেস্টে 21টা সেপারেট মক টেস্ট কোর্স পেয়ে যাবে। তোমাদেরকে কোর্স ফিচার্সগুলো বলে দিই। কোয়েশ্চেন্সগুলো কিন্তু একদম লেটেস্ট প্যাটার্ন এমসিকিউ কিন্তু করা হয়েছে। তোমরা যখন পরীক্ষাগুলো দেবে, পরীক্ষাগুলো দেওয়ার পর তোমরা সেখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ডিটেলস এক্সপ্লেনেশন করা আছে। 12 মান্থ ভ্যালিডিটি আছে, মানে 1 ইয়ার ভ্যালিডিটি আছে। তোমরা এটাকে কিন্তু আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে। আর যেটা বেস্ট ফিচার হচ্ছে, তোমরা কিন্তু ডেস্কটপ এবং অ্যাপ দুটোর থেকে কিন্তু এই মক টেস্টগুলো দিতে পারবে। ক্লিয়ার? কন্টেন্টটা বলে দিই, এর মধ্যে কী কী তোমরা পাবে। 900 প্লাস মক টেস্ট আছে, 30,000 প্লাস কোয়েশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। তার সাথে প্রিলিমস মক টেস্ট পেয়ে যাবে, মেন্সের মক টেস্টও কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনও কিন্তু এই মক টেস্টের মধ্যে পেয়ে যাবে। আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত মক টেস্টগুলো আছে সেগুলো পাবে। আর টোটাল 18টি সাবজেক্টের কিন্তু তোমরা মক টেস্ট এই পুরোপুরি কোর্সটার মধ্যে পাবে। ক্লিয়ার? এখন বিশেষ একটা অফার দেওয়া হচ্ছে, যদি তোমরা AMAR50 এই কোডটা যদি ইউজ করো তখন তোমরা কিন্তু 50% স্ট্রেট ডিসকাউন্ট পেয়ে যাবে এই মক টেস্ট ফুল প্যাকেজের উপরে। রিপিট করছি, AMAR এটা হচ্ছে আমার কোড। এই কোডটা ইউজ করে তোমরা কিন্তু ডাইরেক্ট 50% ডিসকাউন্ট পেয়ে যাবে এই মক টেস্ট ফুল প্যাকেজের মধ্যে। ক্লিয়ার? সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। তোমরা ডেসক্রিপশন বক্সটি ফলো করো, সেখান থেকে তোমরা কোর্স এবং পেমেন্ট লিঙ্কগুলো সব সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে কোর্সটা এনরোলমেন্ট করার পর তোমরা কিন্তু প্রত্যেক মাসে ফ্রি একটা মান্থলি ডিজিটাল ম্যাগাজিনও এর সাথে প্রোভাইড করা থাকবে। ক্লিয়ার? যদি তোমাদের কোথাও ডাউট হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের ডাউটটা সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে। চলো, নেক্সট কোশ্চেন দাও কি আছে, which of the following is a part of the endocrine system? তো এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের পার্ট? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেগুলো হচ্ছে কি অল অফ দিস, মানে রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডস, পিটুইটারি গ্ল্যান্ডস এবং হাইপোথ্যালামাস। এগুলো ছাড়া আরও অনেকগুলো পার্ট আছে তোমার এন্ডোক্রাইন সিস্টেমের, ঠিক আছে? তো একটু দেখে নিই এর ব্যাপারে। The endocrine system is a collection of glands that produce hormone that regulate metabolism, growth, development, tissue functions, sexual functions, reproduction, sleep and mood among other things. তো এন্ডোক্রাইন সিস্টেম কী হয়, একটা কালেকশন অফ গ্ল্যান্ড যেগুলো কী করে,
হরমোন প্রডিউস করে, যেগুলো কি করে আমাদের শরীরের মধ্যে রেগুলেট করে মেটাবলিজম, গ্রোথ, ডেভেলপমেন্ট, এই সমস্ত জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে কী হয়, রেগুলেট হয় হরমোনসের কারণে। ঠিক আছে। দ্য মেজর গ্ল্যান্ড দ্যাট মেক আপ হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম ইনক্লুড দ্য হাইপোথ্যালামাস, পিটিউটারি গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, পিনিয়াল বডি, রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস। তো এই অর্গানগুলো কী হয়, জেনারেলি এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পড়ে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে, ড্যাশ ইজ ডিফাইন্ড অ্যাজ আ টাইপ অফ সেল ডিভিশন অ্যান্ড প্রডিউস টু আইডেন্টিক্যাল সেল ফ্রম প্যারেন্ট। তাহলে কোন সেল ডিভিশনে প্যারেন্ট থেকে দুটো আইডেন্টিক্যাল সেল তৈরি হয়? দু ধরনের আমরা সেল ডিভিশন জানি, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তাহলে কোন সেল ডিভিশনে প্যারেন্ট সেল থেকে দুটো আইডেন্টিক্যাল সেল হয়? তাহলে সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, ছবিটা দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। তো এখানে দেখো, এটা হচ্ছে কি তোমার প্যারেন্ট সেল, প্যারেন্ট সেল থেকে কী হচ্ছে, তোমার দুটো ডটার সেল প্রোডাকশন হচ্ছে। কিন্তু এটা যে প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন প্রসেস দিয়ে হয়। ফার্স্টে হয় কি ইন্টারফেস, ঠিক আছে, তারপর হয় প্রোফেস, তারপর হয় মেটাফেস, তারপর হয় অ্যানাফেস, তারপর হয় টেলোফেস। ঠিক আছে, এই ইন্টারফেসটা কি হয়, ইন্টারফেসটা হয় এখানে কি হয়, সেল নিজেকে প্রিপেয়ার করে ডিভিশন করার জন্য। ঠিক আছে, মাথায় রাখবে ইন্টারফেস যেটা হয়, সেল প্রিপেয়ার দেমসেলফ ফর দেয়ার ডিভিশন। তারপরে ডিভিশন শুরু হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, লাস্টে টেলোফেজে গিয়ে তারপরে এখানে কী হয়, তোমার দুটো ডটার সেল এটা ভেঙে যায়। ঠিক আছে, অনেক সময় দেখবে ক্রোনোলজিক্যাল অর্ডারও কিন্তু সাজাতে দেয়, এই তোমার এমসিকিউর মধ্যে এই কোয়েশ্চেনগুলো থাকে। তো ভালো করে তোমরা কোয়েশ্চেনগুলো পড়বে এবং যেই এক্সপ্লেনগুলো তোমাদেরকে আমরা করছি সেগুলো কিন্তু নোট করার ভালো করে চেষ্টা করবে। ঠিক আছে, তো একটু দেখে নিয়ে ব্যাপারে, mitosis is a process of nuclear division in eukaryotic cell that occur when parent cell divide to produce two identical daughter cell. তাহলে মাইটোসিস প্রসেসটা তোমাদেরকে বললাম, মাইটোসিস প্রসেসটা কি হচ্ছে, একটা প্যারেন্ট সেল থেকে যখন দুটো ডটার সেল তৈরি হচ্ছে বা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা কি বলি, মাইটোসিস। ঠিক আছে, আরেকটি সেল ডিভিশনে সেটা হচ্ছে মিওসিস। নেক্সট কোয়েশ্চেন তোমরা সেটা পাবে। নেক্সট কোয়েশ্চেন দেখাও কি আছে, মিওসিস ইজ আ প্রসেস ওয়্যার আ সিঙ্গেল সেল ডিভাইড টুয়াইস টু প্রডিউস হাউ মেনি সেল। তো কোয়েশ্চেনে বলেছে মিওসিস, মাইটোসিস আমরা পড়লাম, মাইটোসিসের ব্যাপারে আমরা জানলাম। তো মিওসিস হচ্ছে কি, মিওসিস হচ্ছে একটা প্রসেস যেখানে একটা সিঙ্গেল সেল, ঠিক আছে, একটা সিঙ্গেল সেল কতবার ডিভাইড করে, 2 টাইমস ডিভাইড করে। তো কতগুলো সেল সেটা তৈরি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে 4। ডায়াগ্রামটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট সেল, প্যারেন্ট সেল থেকে যখন তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি চারটা তোমার নিউক্লিয়াস বা ডটার সেল তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তো একটু দেখে নিয়ে ব্যাপারে, মিওসিস ইজ আ টাইপ অফ সেল ডিভিশন দ্যাট reduce the number of chromosomes in parent cell by half and produce 4 gamete cell. This process is required to produce egg and sperm cell for sexual reproduction. তাহলে মিওসিস কি বলছে, মিওসিস ইজ আ টাইপ অফ সেল ডিভিশন দ্যাট রিডিউস দ্য নাম্বার অফ ক্রোমোজোমস। মিওসিসে কি হয়, নাম্বার অফ ক্রোমোজোমস কি হয়, সেটা রিডিউস হয়ে যায়। ঠিক আছে, ইন দ্য প্যারেন্ট সেল বাই হাফ, প্যারেন্ট সেলে যতটা থাকে তত, ঠিক প্যারেন্ট সেলে এখানে দেখো কত আছে, এখানে প্যারেন্ট সেলে দেখো এখানে, আর এখানে ডটার সেলে দেখো, তাহলে এখানে 4টে আছে, এখানে কি হচ্ছে রিডিউস বাই হাফ হয়ে যাচ্ছে। দিস প্রসেস ইজ রিকোয়ার্ড টু প্রডিউস এগ, স্পার্ম সেল ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। এগুলোর থেকে কী হয়, এই প্রসেসটা জেনারেলি রিকোয়ার কিসের জন্য, প্রোডাকশন অফ এগ, স্পার্ম সেল, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু দরকার হয়। তো মাইটোসিসের ব্যাপারেও জানলাম এবং মিওসিসের ব্যাপারেও জানলাম। মাইটোসিস যেটা হচ্ছে সেটা কী হয়, একটা প্যারেন্টস থেকে কী হয় দুটো ডটার সেল বেরোয়, আর মিওসিসে কী হয়, একটা প্যারেন্ট সেল থেকে তোমার কী হয়, ক্রোমোজোমসের নাম্বার যেগুলো হয় সেগুলো হাফ হয়ে যায় ডটার সেলের। ঠিক আছে, দিয়ে কতগুলো তোমার ডটার সেল বেরোয়, সেটা হচ্ছে 4টে, 2 টাইমস কিন্তু ডিভাইড করে। ঠিক আছে, মাথায় রাখবে মিওসিস যখন হয় তখন কী হয়, 2 টাইমস জিনিসটা ডিভাইড করে, প্যারেন্ট যে সেলটা থাকে সেটা 2 টাইমস ডিভাইড হয়, তোমার 4টে ডটার নিউক্লিয়াস সেখানে প্রডিউস করে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following is used as vaccine for tetanus? তো এগুলোর মধ্যে টিটেনাসের ভ্যাকসিনটি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে টক্সয়েড। তো টক্সয়েড যে ভ্যাকসিন সেটা হচ্ছে কিসের, টিটেনাসের ভ্যাকসিন। তো দেখে নিয়ে ব্যাপারে, টিটেনাস ভ্যাকসিন অলসো নোন অ্যাজ টিটেনাস টক্সয়েড টিটি ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন ইউজ টু প্রিভেন্ট টিটেনাস। তো টিটেনাস ভ্যাকসিন যেটা আরেকটি নাম হচ্ছে টিটেনাস টক্সয়েড, সেটা হচ্ছে কি ইজ অ্যান ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন। এটা হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন যেটা কি হয়, প্রিভেন্ট করে টিটেনাস রোগ হওয়ার থেকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে,
গ্যাস্ট্রিক জুস ইজ আ ফ্লুইড সিক্রেটেড বাই গ্ল্যান্ড, ইট কন্টেন্স হুইচ অ্যাসিড। তো গ্যাস্ট্রিক জুস হচ্ছে কি একটা ফ্লুইড, ঠিক আছে, একটা লিকুইড, একটা ফ্লুইড, ঠিক আছে, যেটা গ্ল্যান্ড দিয়ে সিক্রেট করে। তো এই ফ্লুইডটার মধ্যে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো দেখে নিই একটু ব্যাপারে। গ্যাস্ট্রিক জুস ইজ আ ফ্লুইড সিক্রেটেড বাই গ্ল্যান্ড লাইনিং দ্য ইনসাইড দ্য স্টমাক। তো স্টমাকের লাইনিং থেকে কিন্তু কি প্রডিউস হয়? গ্যাস্ট্রিক জুস প্রডিউসড হয়। আর এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে যে ফ্লুইডটা, যে জুসটা বেরায়, সেই জুসটার মধ্যে কি অ্যাসিড থাকে? সেই অ্যাসিডটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইট কন্টেন হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড এনজাইম সাচ অ্যাজ পেপসিন দ্যাট এড ইন ডাইজেশন। এই যে গ্যাস্ট্রিক জুস যেটা আছে, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কি থাকে? আর কিছু এনজাইমস থাকে যেমন পেপসিন, আর এটা কিন্তু ডাইজেশনে হেল্প করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, স্ট্যাটিক ফ্রিকশন ইজ ড্যাশ কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন কি কাইনেটিক ফ্রিকশন থেকে বেশি না কম, সেটাই কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করেছে। তো স্বাভাবিক স্ট্যাটিক ফ্রিকশন কী হয়? সবসময় গ্রেটার দেন, ঠিক আছে, অপশন ডি, সেটা হচ্ছে গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন। এবারে স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের মধ্যে তোমাদের ডিফারেন্সটা বলি। যখন একটা বডি রেস্টে থাকে তখন যে ফ্রিকশনটা কাজ করে সেটা হচ্ছে কি তোমার স্ট্যাটিক ফ্রিকশন। আর যখন একটা বডি মোশনে থাকে, যখন সে যে মোশন যখন থাকে তখন যে ফ্রিকশনটা অ্যাক্ট করে সেটাকে বলা হয় কি কাইনেটিক ফ্রিকশন। তো দেখে নিই ব্যাপারে, স্ট্যাটিক ফ্রিকশন ইজ গ্রেটার দেন কাইনেটিক ফ্রিকশন বিকজ অফ irregularities between the static object and the surface upon which it is rest. The irregularities mesh together, making it more difficult to start movement than to keep the motion object in motion. Actually ফ্রিকশন কি হয়, যে সারফেস থাকে সে সারফেসের মধ্যে যে বডিটা লেগে থাকে, ঠিক আছে, যদি মাইক্রোস্কোপিক ভিউতে দেখি তাহলে অনেকই খাঁজ থাকে। তো যখন বডিটা স্ট্যাটিক অবস্থায় থাকে তখন কি হয়, পুরোপুরি যে একটা বডির একটা যদি মাইক্রোস্কোপিক ভিউ দেখি তাহলে সেখানে একটা কী হয়, ছোটো ছোটো পোর্স থাকে। আর যে সারফেসে সেখানেও কী হয়, ছোটো খাঁজগুলো থাকে। সেই খাঁজে কী হয়, অনেকটা সেটা বসে যায়। যখন ইনিশিয়ালি যখন তুমি স্ট্যাটিক ফ্রিকশন যখন থাকবে তখন যদি তোমার সেটাকে যদি মোশনে আনতে চাও তখন তোমাকে হিউজ একটা এফর্ট দিতে হয়। একবার এফর্ট দেওয়ার পর কী হয় দেখবে, তোমার যখনই ওটা মোশনে চলে আসবে তখন আস্তে আস্তে ঠেললে ওটা চলে যায়। সিমিলারলি যদি মনে করো একটা কার দাঁড়িয়ে থাকে, যদি একটা কার দাঁড়িয়ে থাকে, কারকে যদি আমরা ঠেলি তো যখন আমরা ইনিশিয়ালি পুশ করব হিউজ অ্যামাউন্ট আমাদের ফোর্স লাগবে। যখন কারটা একটু মুভমেন্ট করতে শুরু করে দেবে তখন কী হয়, সেটা কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে, সে তখন ইজিলি সেটা মুভ করতে পারবে। ঠিক আছে, তো অলওয়েজ স্ট্যাটিক ফ্রিকশন কী হয়, গ্রেটার দেন দ্য কাইনেটিক ফ্রিকশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইজ অ্যাপ্লিকেবল ফর হুইচ অফ দ্য ফলোয়িং। তো এগুলোর মধ্যে কোন জিনিসের উপরে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটি অ্যাপ্লিকেবল? তো আমরা দেখে নিই এর অ্যান্সারটা। সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটরস বা ইলেকট্রিক মোটরস। আগে ফ্লেমিংয়ের তোমার যে লেফট হ্যান্ড রুলটা আছে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখো এখানে তিনটে আঙ্গুল দেখতে পাচ্ছ, একটা থাম, একটা ইন্ডেক্স, একটা হচ্ছে মিডল ফিঙ্গার। তা থাম যেটা হচ্ছে সেটা উপর দিকে আছে, উপর দিকে কী হয়, মোশন হয়। বি যে আছে সেটা হচ্ছে তোমার ইন্ডেক্স যে ফিঙ্গারটা সেটা হচ্ছে ফিল্ড, আর আই যেটা আছে সেটা হচ্ছে তোমার মিডল ফিঙ্গার, সেটা হচ্ছে কি কারেন্ট। ঠিক আছে, লেফট তোমরা যদি ফ্লেমিং তোমরা যদি লেফট হ্যান্ডটা যদি নিজেকে ইনিশিয়েট করো তা তোমরা তখন বুঝতে পারবে যে মোশনটা কী হয়, উপর দিকে হয়। ঠিক আছে, ইন্ডেক্স যে ফিঙ্গারটা আছে সেটা হচ্ছে কি ডিনোট করে ফিল্ড, আর মিডল ফিঙ্গারটা কী হয় সেটা হচ্ছে কারেন্ট। তো এই প্রিন্সিপালের মধ্যে কোন জিনিসটা এখানে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে কি ইলেকট্রিক মোটরস। তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিটা ইলেকট্রিক মোটরসে। এই ইলেকট্রিক মোটরসে কী হয়, এখানে দেখো মোশন, উপর দিকে মোশন হচ্ছে, এদিকে ফিল্ড হচ্ছে, ঠিক আছে, আর এইদিকে তোমার কারেন্টটা পাস করছে। তাহলে এই যে পুরো প্রিন্সিপাল, এই যে লেফট হ্যান্ড ফ্লেমিংস লেফট হ্যান্ড যে রুলটা আছে এটা অ্যাপ্লিকেবল কিছুর জন্য, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মোটরসের জন্য। ক্লিয়ার? তো দেখে নিই ব্যাপারে, in an electric motor the electric current and magnetic field exist and they lead to the force that create the motion and so the left hand is used. তাহলে তোমাদেরকে বললাম যে দুটো এখানে কি থাকে, ম্যাগনেট থাকে। ঠিক আছে, ম্যাগনেটের মধ্যে থেকে একই দিক থেকে কারেন্টটা পাস হয়, এদিক থেকে মোশনটা হয়, এদিকে ফিল্ডটা জেনারেট করে। ঠিক আছে, এটা কিন্তু কিসের বেসিক ডায়াগ্রাম, সেটা হচ্ছে মোটরে। তো ইলেকট্রিক্যাল মোটরের উপর কিন্তু ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুলটা অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, X rays travels in dash and a beam of X-ray diverge from its source. তাহলে এক্স রে যে ট্রাভেল করে সেটা কিভাবে ট্রাভেল করে? তাহলে সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে স্ট্রেট লাইন। এক্স রে সবসময় কী হয়, স্ট্রেট লাইনে ট্রাভেল করে। তো দেখে নিয়ে ব্যাপারে,
X-rays are electromagnetic waves with wavelength range 0.1A to 100A. তো এক্স রে হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যার ওয়েভলেংথ কত থেকে কত রেঞ্জ করে 0.1A থেকে 100A অবধি এর এটার রেঞ্জটা ডিপেন্ড করে। ক্লিয়ার? এক্স-রে were discovered by Röntgen and X-rays travel in straight line. এক্স-রেটি কে ডিসকভার করেছিলেন? উনি হচ্ছেন রথিঙ্গেন, এবং এক্স-রে সবসময় কী হয় স্ট্রেট লাইনে সেটা ট্রাভেল করে। ক্লিয়ার? বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, ইন অপথ্যালমোস্কোপ উইচ মিরর ইজ ইউজ টু এক্সামিন আই, ইয়ার, নোজ বাই ডক্টর। তো ডক্টররা যে অপথ্যালমোস্কোপ যে ইউজ করে আই, ইয়ার, নোজকে এক্সামিন করার জন্য, তো সেই অপথ্যালমোস্কোপের মধ্যে কী ধরনের মিরর ব্যবহার করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে কনকেভ মিরর। ঠিক আছে, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে কি কনকেভ মিরর, এটা হচ্ছে কি কনভেক্স মিরর। ক্লিয়ার? তাহলে কনকেভ যে মিরর সেটা হচ্ছে কি তোমার কনকেভ মিররে যেখান থেকে আমরা দেখতে পাই, এই জায়গাটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে কি তোমার আনশেডেড পোর্শন। আর কনভেক্স মিররে কী হয়, এই জায়গাটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে কি তোমার শেডেড রিজন। তাহলে কনকেভ মিরর ইউজ করা হয় ডক্টরসদের অপথ্যালমোস্কোপের জন্যে। ঠিক আছে, একটু দেখে নিই ব্যাপারে। ইন অপথ্যালমোস্কোপ কনকেভ মিরর ইজ ইউজ টু এক্সামিন আই, ইয়ার, নোজ বাই ডক্টর। কনকেভ মিরর ইজ ইউজড ইন আ শেভিং মিরর অ্যান্ড অলসো ইউজ অ্যাজ রিফ্লেক্টর ফর হেডলাইট অফ ভেহিকল সার্চলাইট। অ্যাকচুয়ালি অপথ্যালমোস্কোপ ইউজ করা, অপথ্যালমোস্কোপে যে মিররটা ইউজ করা হয় সেটা কী হয় তোমার কনকেভ মিরর ইউজ করা হয়। ঠিক আছে, এই যে মিররটা দেখতে পাচ্ছ, এই মিররটা সেখানে ইউজ করে ডক্টরদের দ্বারা, যে যখন তারা চোখ, কান, নোজ দেখে তখন সেই জিনিসটা ব্যবহার করে। এবং কনকেভ মিররের আরও ব্যবহার কোথায় হয়, শেভিং মিররে ইউজ করা হয়, গাড়ির রিফ্লেক্টারের হেডলাইটে ইউজ করে, রিফ্লেক্টার বা সার্চ লাইটে ইউজ করা হয়। ঠিক আছে, তো এই বিভিন্ন জায়গায় কিন্তু কনকেভ মিররের ইউজ আছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, দ্য ডেন্সিটি অফ সি ওয়াটার ইজ ড্যাশ দ্য ডেন্সিটি অফ ফ্রেশ ওয়াটার। তাহলে সি ওয়াটারের ডেন্সিটি ফ্রেশ ওয়াটারের থেকে বেশি না কম না ইকুয়াল? কোশ্চেন এখানে বলেছে যে সি ওয়াটারের ডেন্সিটি ফ্রেশ ওয়াটারের থেকে কত। সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে গ্রেটার দেন। সি ওয়াটারের ডেন্সিটি কী হয় ফ্রেশ ওয়াটার থেকে সবসময় কী হয় বেশি। কারণটা আমরা জানো, সি ওয়াটার কী থাকে, সল্ট থাকে। সি ওয়াটারে সল্ট থাকার কারণে কী হয় ফ্রেশ ওয়াটার থেকে সি ওয়াটারের ডেন্সিটি সবসময় বেশি থাকে। ক্লিয়ার? এটা দেখে নিই ব্যাপারে। সি ওয়াটার ইজ ডেন্সার দেন ফ্রেশ, সল্ট ওয়াটার প্রোভাইডস মোর বাউয়েন্সি। সমুদ্র জল আর যদি পুকুরের জল যদি নিই, তাহলে সমুদ্র জলে যে বাউয়েন্সি ফোর্সটা থাকে, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম সি ওয়াটার, আর এটা হচ্ছে পন্ড বা লেক। ঠিক আছে, তাহলে এটা কী হচ্ছে ফ্রেশ ওয়াটার, আর এটা কী হচ্ছে সল্ট ওয়াটার। তাহলে এর ডেন্সিটি কী হয় মোর, এর ডেন্সিটি কী হয় লেস। তাহলে ডেন্সিটি যার বেশি হবে তার বাউয়েন্সি ফোর্সটা কী হবে তোমার ততটাই বেশি হবে। ঠিক আছে, পন্ডের ডেন্সিটি কম, তার জন্য বাউয়েন্সি ফোর্সটা কম। সি এর সল্ট থাকার কারণে ডেন্সিটি কী হয় বেশি হয়, তার জন্য বাউয়েন্সিটা কী হয় বেশি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য ডেন্সিটি অফ পিওর ওয়াটার ইজ ড্যাশ। পিওর ওয়াটারের ডেন্সিটি কত? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে, দ্য ডেন্সিটি অফ ওয়াটার, পিওর ওয়াটার ইজ 1000 কেজি পার মিটার কিউব। ওশান ওয়াটার ইজ মোর ডেন্স বিকজ অফ দ্য সল্ট ইন ইট। Density of ocean water at the sea surface is about 1027 kg meter cube. তাহলে পিওর ওয়াটারের ডেন্সিটি কত হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং ওশানে যে ওয়াটার থাকে সেটা সল্টের কারণে কি ডেন্সিটি বেশি থাকে, সে কারণে তার যে ডেন্সিটি সেটা হচ্ছে কত 1027 কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য আপথ্রাস্ট ইজ হুইচ টাইপ অফ ফোর্স। আপথ্রাস্ট যেটা হয় জলের মধ্যে, তো সেই আপথ্রাস্টটি কোন ধরনের ফোর্স? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, তো যখন একটা অ্যাকচুয়ালি কী হয়, যদি কোনো একটা ওয়াটার সারফেস থাকে, ধরো এটা একটা যদি গামলা থাকলো, এই গামলার মধ্যে কী হয়, একটা যদি আমি কোনো পার্টিকেল, কোনো একটা যদি অবজেক্টকে আমি উপর থেকে প্রেশার দিয়ে ডুবানোর চেষ্টা করি, তখন কি হয় নিচে থেকে একটা কী হয় ফোর্স একটা অ্যাক্ট করে। তাহলে সেই যে ফোর্সটা অ্যাক্ট করে সেই ফোর্সটাকে বলা কি আপথ্রাস্ট বা আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, এটা দেখে নিয়ে ব্যাপারে, আপথ্রাস্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ আপওয়ার্ড ফোর্স অন দ্য অবজেক্ট
provide by the liquid because the object has displaced some of the fluid. তাহলে এই যে আপথ্রাস্টটা কি হয়, যখন কোনো যে আমি এটাকে এই যে বক্সটা আছে সেটা যদি প্রেশার দিয়ে উপর দিয়ে ফোর্স দিয়ে আমি এটাকে ডুবাবার চেষ্টা করছি, যখন ডুবানোর চেষ্টা করছি তখন কি হচ্ছে, এই বক্সটা যেটা আছে সেটাকে লিকুইডকে ডিসপ্লেস করছে। তো সেই লিকুইডকে ডিসপ্লেস করার কারণে কি হয়, একটা ফোর্স জেনারেট হয়, সেই ফোর্সটাকে বলা কি আপথ্রাস্ট অথবা আপওয়ার্ড ফোর্স। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, থার্মিওনিক এমিশন অকার ওয়েন দ্য মেটাল ইজ ড্যাশ। তো থার্মিওনিক এমিশন কখন হয় বা কখন অকার হয়, যখন মেটালের কোন কন্ডিশনের থাকার কারণে থার্মিওনিক এমিশন অকার করে। সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে হিটেড অ্যাট ভেরি হাই টেম্পারেচার। যদি কোনো মেটালকে খুব হাই টেম্পারেচার যদি হিট করি তখন যে এমিশনটা হয় সেটাকে বলা হয় থার্মিওনিক এমিশন। ক্লিয়ার? এবার তোমাদের একটা মাথায় কোশ্চেন আসবে যে হোয়াট ডু ইউ মিন বাই থার্মিওনিক এমিশন। তো তোমাদেরকে বলি রাখি, দ্য প্রসেস বাই হুইচ ফ্রি ইলেকট্রনস আর এমিটেড ফ্রম দ্য সারফেস অফ মেটাল when external heat energy is applied is called thermionic emission. তাহলে তোমার এখানে কি বলছে, একটা প্রসেস যেখানে কি হয়, যখন আমরা মেটালকে এক্সটার্নালি হিট করি, এক্সটার্নাল যখন একটা মেটালকে হিট করি, সে হিট করার সময় কি হয়, যে সমস্ত ফ্রি ইলেকট্রনসগুলো থাকে সেগুলো কি হয়, সারফেস থেকে এমিট করা শুরু করে। ঠিক আছে, মেটালকে যখন আমরা হিট করি, হিউজ হিট করি, ভেরি হাই টেম্পারেচার যখন হিট করি, তখন মেটালের মধ্যে যে ফ্রি ইলেকট্রনসগুলো থাকে সেগুলো কী হয়, এমিট করা শুরু করে সারফেস থেকে। এই প্রসেসটাকে বলা হয় কি থার্মিওনিক এমিশন। ক্লিয়ার? থার্মিওনিক এমিশন অকার্স ইন মেটাল দ্যাট আর হিটেড টু আ ভেরি হাই টেম্পারেচার। নর্মাল টেম্পারেচার কিন্তু থার্মিওনিক এমিশন হয় না। যখন একটা মেটালকে ভেরি হাই টেম্পারেচার যখন হিট করা হয় তখন গিয়ে যে এমিশনটা সেটাকে বলা কি থার্মিওনিক এমিশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, উইচ রুল ইজ অ্যাপ্লিকেবল ফর জেনারেটর। তো আমরা ফ্লেমিংয়ের রুল যেটা পড়েছিলাম সেখানে যেটা পড়লাম সেটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। সে লেফট হ্যান্ড রুলটা কিসের জন্য অ্যাপ্লিকেবল, ইলেকট্রিক মোটরসের জন্য। আর রাইট হ্যান্ড যে রুলটা হয় সেটা কি হয়, জেনারেটরের জন্য এটা অ্যাপ্লিকেবল। তাহলে জেনারেটরের জন্য ফ্লেমিংসের কোন রুলটা অ্যাপ্লিকেবল, বা যদি এখানে থাকে সবসময় তোমাদের অ্যান্সার হবে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তো দেখে নিই এর ব্যাপারে, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল ফর জেনারেটর shows the direction of induced current when a conductor moves in a magnetic field. It can be used to determine the direction of current in a generator winding. ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, একটু পরিষ্কার করে দিই এখানটা। তো এখানে দেখো কি আছে, উপর দিয়ে কি যেটা থামটা দেখায় সেটা হচ্ছে কি মোশন, এটা হচ্ছে ফিল্ড, আর এটা হচ্ছে কি তোমার ইএমএফ অথবা কারেন্ট। ঠিক আছে, তো এটা যে অ্যাপ্লিকেবল, এটা অ্যাপ্লিকেবল কিসের ক্ষেত্রে, জেনারেটরের ক্ষেত্রে। আর ফ্লেমিংস যে লেফট হ্যান্ড রুলটা আছে সেই লেফট হ্যান্ড রুলটা কিসের উপর অ্যাপ্লিকেবল, ইলেকট্রিক মোটরস। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, প্রায় সময় কিন্তু এই কোয়েশ্চেনটা দিয়ে থাকে। জেনারেটরের জন্য ফ্লেমিংয়ে কোন হ্যান্ড রুলটা অ্যাপ্লিকেবল এবং মোটরসের জন্য ফ্লেমিংয়ের কোন হ্যান্ড রুলটা অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? বুঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে, হোয়াট ইজ টিএনটি। টিএনটি জিনিসটি কি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে ট্রাই নাইট্রোটোলিন। ঠিক আছে, টিএনটি হচ্ছে কি ট্রাই নাইট্রোটোলিন। তো দেখে নিই ব্যাপারে, ট্রাই নাইট্রোটোলিন ইজ পেল yellow solid organic nitrogen compound used chiefly as an explosive prepared by stepwise nitrification of toluene because TNT melts at 82 degrees centigrade and does not explode below 240 degree centigrade. তাহলে টিএনটি আমরা শুনেছি, কার্টুন আমরা টিএনটি দেখি, টিএনটি। তো এটা হচ্ছে কি একটা এক্সপ্লোসিভ জিনিস। ঠিক আছে, সেটা কি দিয়ে তৈরি হয়, ট্রাই নাইট্রোটোলিন, যেটা হচ্ছে কি টিএনটি, এক ধরনের একটা পেল ইয়েলো সলিড অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ড। ঠিক আছে, যেটা কি হয়, টোলিনকে যদি স্টেপ ওয়াইজ নাইট্রিফিকেশন যদি করা হয় তখন গিয়ে এক্সপ্লোসিভটা তৈরি করা হয়। ক্লিয়ার? টিএনটি 82 ডিগ্রি সেন্টিগ্রেডসের আগে কিন্তু সেটা মেল্ট করে না এবং 240 ডিগ্রি সেন্টিগ্রেডের আগে কিন্তু সেটা এক্সপ্লোড করে না। তাহলে যদি টিএনটিকে এক্সপ্লোড যদি করাতে হয় তাহলে টিএনটির মধ্যে আমাকে 240 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তার মধ্যে টেম্পারেচার দিতে হবে, তাহলে গিয়ে সেটা কিন্তু এক্সপ্লোড করবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য টিন্ডাল এফেক্ট ইজ রিলেটেড উইথ ড্যাশ।
টিন্ডাল যে এফেক্ট এটা কিসের সাথে রিলেটেড? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে স্ক্যাটারিং। ছবিটা দেখো বুঝতে পারবে। এখানে দেখো একটা লাইট সোর্স আছে, এখানে সলিউশন আছে, ঠিক আছে। সলিউশনটাই যেটা কি হচ্ছে, এখানে কিচ্ছু তোমার এখানে কিচ্ছু নেই, এখানে একদম ক্লিয়ার ওয়াটার, সে কারণে কি হচ্ছে নট ভিজিবল। এটা কি হচ্ছে, আমরা মিল্ক নিয়েছি, সেকেন্ড বিকারে মিল্ক আছে, এখান থেকে হালকা পার্শিয়াল একটা ভিজিবল আসছে, ক্লিয়ার। তারপর আমরা কি নিয়েছি ফ্লোর অ্যান্ড ওয়াটার, ঠিক আছে, সেটাও কিন্তু একটা ভিজিবল। তাহলে এই যে কি হচ্ছে তোমার যে টিন্ডেল এফেক্টটা হচ্ছে সেটা হচ্ছে কি স্ক্যাটারিং, ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইটের কারণে টিন্ডেল এফেক্টটি হয়, ঠিক আছে। অনেক সময় দেখবে একটা রুমে সূর্যের আলো যখন একটা ভেন্টিলেটর দিয়ে পড়ে, তখন সূর্যের আলো ভেন্টিলেটর যখন পড়ে দেখবে তখন খুব জোর একটা লাইট ঢুকে, আর লাইটগুলোর মধ্যে দেখবে ডাস্ট পার্টিকেলসগুলো পুরো ভিজিবল থাকে, এটাও কিন্তু টিন্ডেল এফেক্ট, ক্লিয়ার। তো দেখে নিই এরপরে, দ্য টিন্ডেল এফেক্ট অলসো নোন অ্যাজ টিন্ডেল স্ক্যাটারিং ইজ লাইট স্ক্যাটারিং বাই পার্টিকলস অফ colloid or else particles is very fine suspension. It is named after 19th century physicist জন টিন্ডেল। তো টিন্ডেল এফেক্ট যেটা আরেকটি নাম হচ্ছে টিন্ডেল স্ক্যাটারিং, ঠিক আছে। এটা কিসের কারণে হয়? এটা হয় লাইট স্ক্যাটারিং বাই পার্টিকলসের কারণে লাইটগুলোকে স্ক্যাটার করে, ঠিক আছে, ইন আ কোলাইড। তো আর এটি 19th সেঞ্চুরিতে একজন ফিজিসিস্ট ছিলেন জন টিন্ডেল, তার উপরে কিন্তু এই টিন্ডেল এফেক্টটি নামকরণ করা হয়েছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, উইচ অফ দ্য ফলোইং ইজ অলসো নোন অ্যাজ পাইরিক অ্যাসিড। তো এগুলোর মধ্যে কোন অ্যাসিডকে জানা হয় পাইরিক অ্যাসিড হিসাবে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ট্রাইনাইট্রোফেনল। তো ট্রাইনাইট্রোফেনলকে আমরা আরেকটি নামে জানি, সেটার নাম হচ্ছে কি পাইরিক অ্যাসিড। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, পাইরিক অ্যাসিড ইজ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড উইথ দ্য ফর্মুলা O2N3C6H2OH. Its IUPAC name is 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, ঠিক আছে। তো পাইরিক অ্যাসিডের আরেকটি নাম হচ্ছে কি ট্রাইনাইট্রোফেনল, ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য পারমানেন্ট হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু প্রেজেন্স অফ ড্যাশ। ওয়াটারে যে পারমানেন্ট হার্ডনেসটি হয়, তো সেটার কি কি কোন মিনারেলস বা কোন এলিমেন্টস থাকার কারণে ওয়াটারের মধ্যে পারমানেন্ট হার্ডনেসটি দেখা যায়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে অল অফ দিস, ক্যালসিয়াম, সালফেট, ক্লোরাইড, তার সাথে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। আরও অনেক থাকে, এগুলো থাকার কারণে কী হয় ওয়াটারের মধ্যে পারমানেন্ট হার্ডনেস আমরা জেনারেলি দেখতে পাই, ক্লিয়ার? তো দেখে নিই ব্যাপারে, টেম্পোরারি হার্ডনেস ক্যান বি রিমুভড থার্মাল ট্রিটমেন্ট। It is due to the presence of calcium, magnesium, carbonate and bicarbonate ions. Same way, permanent hardness is due to the presence of calcium, magnesium, sulfates and chloride ions. Temporary hardness এবং permanent hardness দু রকমের হার্ডনেস হয়। টেম্পোরারি হার্ডনেসকে তুমি জেনারেলি থার্মাল ট্রিটমেন্ট, গরম করেও সেটাকে তুমি গরম করবে, জলটা যদি গরম করো তাহলে সেটাকে তুমি তার হার্ডনেসটাকে তুমি কমাতে পারবে। জেনারেলি এর মধ্যে কী কী থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট এবং বাইকার্বনেট আয়ন্স থাকে। কিন্তু পারমানেন্ট হার্ডনেস যেটা থাকে তার মধ্যে কী থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেটস অ্যান্ড ক্লোরাইড আয়ন্সে থাকার কারণে কী হয় জলটা পারমানেন্ট হার্ডনেস হয়েছে। বোঝা গেল? এবারে তোমার পারমানেন্ট হার্ডনেস আর টেম্পোরারি হার্ডনেসের মধ্যে ডিফারেন্ট কী হয়, যদি মনে করো জলে যে ল্যাথার হয় ফেনা, ঠিক আছে, যখন আমরা সাবান গুঁড়ি গুলি বা কোনো জিনিসগুলো আমরা যখন ডিজলভ করানোর চেষ্টা করি, তখন যে ফ্যানার পরিমাণটা হয়, হার্ডনেস যত থাকবে ফ্যানাটা তত কী হবে কম হবে, হার্ডনেস যত কম থাকবে ফ্যানা তত ভালো হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটাও কি আছে, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারাফিন। এগুলোর মধ্যে প্যারাফিনের ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো? সঠিক উত্তরে যাবে অপশন ডি, অল অফ দিস। অ্যাকচুয়ালি প্যারাফিন যেটা আছে সেটা ফ্লেমেবল, এটা একটা অয়েলি লিকুইডস এবং এর কালার হচ্ছে কি কালারলেস, কোনো কালার হয় না। তো প্যারাফিনের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কিন্তু তিনটে, ফ্লেমেবল, অনলি অয়েলি লিকুইড এবং কালারলেস। তো দেখে নিই ব্যাপারে, মেডিসিনাল লিকুইড প্যারাফিন অলসো নোন এজ প্যারাফিনাম লিকুইডিয়াম is very highly refined mineral oil used in cosmetic and for medical purposes. তো প্যারাফিন যেটা হয়, যেটা জেনারেলি কসমেটিক্স এবং মেডিকেল পারপাসের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, এটা কিন্তু হাইলি একটা ফ্লেমেবল, কালারলেস, অয়েলি একটা লিকুইড, ক্লিয়ার? তো প্যারাফিনের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো বলে দিলাম, এগুলো কিন্তু ফ্লেমেবল, অয়েলি লিকুইড এবং কালারলেস, এগুলো কিন্তু ভেরি হাই রিফাইন্ড মিনারেল অয়েল দিয়ে এগুলোকে তৈরি করা হয়, ক্লিয়ার? চলো
নেক্সট কোশ্চেন কি আছে, ওজোন ইজ ড্যাশ, ওজোন কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক না বোথ 1 or 2 বা আইদার 1 or 2। তো অ্যাকচুয়ালি এর অ্যান্সার হয়ে যাবে অপশানে, সেটা হচ্ছে ওজোন ইজ ডাইম্যাগনেটিক। ঠিক আছে, ওজোনের যে ফর্মুলা সেটা হচ্ছে O3। ঠিক আছে, তো একটু দেখে নিয়ে ব্যাপারে, ওজোন ইজ ডায়াম্যাগনেটিক which means that its electrons are all paired. In contrast, O2 is paramagnetic containing 2 unpaired electron। তো ওজোনকে আমরা কি বলি, ওজোনকে আমরা বলি কি ডায়াম্যাগনেটিক। তার মানে কি হচ্ছে which means that its electrons are all paired, এর যে ইলেকট্রনসগুলো আছে সেগুলো কি হয় সবকটা পেয়ার। তো সে কারণে ওজোনকে আমরা কি বলি ডাইম্যাগনেটিক। ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন কি আছে, আ ফসিল ফিউয়েল পেট্রোলিয়াম ইজ ফাউন্ড ইন হুইচ রক্স। তো ফসিল ফিউয়েল পেট্রোলিয়াম, ঠিক আছে, ফসিল ফিউয়েল হচ্ছে পেট্রোলিয়াম হচ্ছে একটা ফসিল ফিউয়েল। তো এই পেট্রোলিয়াম যে ফসিল ফিউয়েল সেটা কোন রক্সে আমরা জেনারেলি এটা পাই? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে সেডিমেন্টারি রক্স। সেডিমেন্টারি রক্সের মধ্যে যে ফসিল ফিউয়েলটা যেটা পাই সেটা হচ্ছে কি আমরা পেট্রোলিয়াম। ক্লিয়ার, তো দেখে নিয়ে ব্যাপারে, a fossil fuel petroleum is formed when large quantities of dead organisms, usually zooplankton and algae, are buried underneath sedimentary rocks and subjected to both intense heat and pressure. Petroleum has mostly been recovered by oil drilling. Natural petroleum springs are rare. তো ফসিল ফুয়েল যেটা পেট্রোলিয়াম সেটা কখন তৈরি হয়, যখন হিউজ অ্যামাউন্ট অফ ডেড অর্গানিজমস ইউজুয়ালি জু প্লান্টন এবং অ্যালগি যখন ডিপ আন্ডার দ্য আর্থ সেগুলো বারিড হয়ে যায়, তো দিনের পর দিন হিট প্রেশার পাওয়ার পর কী হয় সেটা পেট্রোলিয়ামে এটা কনভার্ট হয়। ঠিক আছে, তো পেট্রোলিয়াম যেটা জেনারেলি রিকভার করি সেগুলো কিন্তু আমরা পাই হচ্ছে অয়েল ড্রিলিংয়ের দ্বারা। ন্যাচুরাল পেট্রোলিয়াম স্প্রিং কিন্তু প্রচুর কম আছে। ক্লিয়ার, ছোটো একদম বেসিক কোয়েশ্চেন এগুলো, আমরা অনেক ছোটো ক্লাসে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমরা পড়ে আসছি নিজের স্কুল লাইফে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, হুইচ পার্ট অফ গ্যাস ফ্লেম ইজ ভেরি হট। গ্যাস ফ্লেমের কোন পার্টটি খুব গরম হয়? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে নন লিউমিনাস জোন। ঠিক আছে, গ্যাস ফ্লেমের যে নন লিউমিনাস জোনটা হয় সেটা কিন্তু সবথেকে কী হয় হটেস্ট পার্ট হয়। দ্য হটেস্ট পার্ট অফ গ্যাস ফ্লেম ইজ নন লিউমিনাস জোন। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ইনার কোর অফ ক্যান্ডেল ফ্লেম ইজ ইনিশিয়ালি ইন হুইচ কালার। ক্যান্ডেলের যে ইনার কোর যে ফ্লেমটি হয় সেটা কোন কালারে জেনারেলি হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে লাইট ব্লু। ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে। ইনার যে ফ্রেমটা দেখতে পাচ্ছ, ইনার যে ফ্রেমটা হয় সেই ইনার ফ্রেমটা কী হয় তোমার লাইট ব্লু কালারের হয়। তো একটু দেখে নিই এরপরে, দ্য ইনার কোর অফ দ্য ক্যান্ডেল ফ্লেম ইজ লাইট ব্লু উইথ আ টেম্পারেচার অ্যারাউন্ড 1800 কেলভিন অথবা 1500 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ইজ দ্য হটেস্ট পার্ট অফ ফ্লেম। দ্য কালার ইনসাইড দ্য ফ্লেম বিকামস ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড ফাইনালি রেড। তাহলে ভিতরে যে ক্যান্ডেলের যে কোর যে ফ্লেমটা থাকে সেটা কী হয় জেনারেলি ব্লু কালারে হয়। তার টেম্পারেচার কত হয় 1800 কেলভিন, যেটা বলি আমরা কি 1500 সেলসিয়াসের কাছাকাছি। এটা কিন্তু সব থেকে হটেস্ট পার্ট অফ দ্য ফ্লেম হয়। তারপর আস্তে আস্তে কী হয় ফ্লেমটা ইয়েলো, অরেঞ্জ এবং ফাইনালি রেডে এটে পরিণত হয়। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো তো আজকে শেষ প্রশ্ন এখানে কি আছে, which of the following is used for swelling the bread। পাউরুটিকে সোয়েল করানোর জন্য, পাউরুটিকে ফুলানো বা ফাঁপানোর জন্য কোন জিনিস এগুলোর মধ্যে ইউজ করা হয়? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। যে কোনো ফার্মেন্টেশনের জন্য কার্বন ডাই অক্সাইডে কিন্তু খুব দরকার। ক্লিয়ার, তো একটু দেখে নিই এর ব্যাপারে, অ্যাজ ব্রেড ডো ফার্মেন্টস অ্যান্ড প্রোভেস, the yeast produce carbon dioxide gas that cause the gluten network to expand. The gas responsible for swelling of the bread is carbon dioxide. তাহলে ব্রেডের যে ডাফটা হয় সেটা কি হয়, সেখানে সেটা কি হয় ফার্মেন্ট হয়। ঠিক আছে, ফার্মেন্ট হওয়ার পর সেখানে কি হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউসড হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি হয় এক্সপ্যান্ড করে, এক্সপ্যান্ড করার কারণে কি হয় জিনিসটা ফুলে যায় বা ফেঁপে যায়। তো যে কোনো সোয়েলিংয়ের জন্য, ব্রেডের সোয়েলিং বা ইডলি ধোসা যে কোনো সোয়েলিংয়ের জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হয় কি কার্বন ডাই অক্সাইড। মানে সোয়েলিংয়ের জন্য ফার্মেন্টেশন প্রসেসটি হয়। তাহলে ফার্মেন্টেশন প্রসেসে কিন্তু কী হয় কার্বন ডাইঅক্সাইডের জন্য কী হয় সেটা সোয়েল আপ করে। ক্লিয়ার, তো এগুলো ছিল আজকে 25টা মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্সের উপরে কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম।
আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের ডাউটটা সেখানে ক্লিয়ার করে দেওয়া হবে। ক্লিয়ার? আর লাস্ট আর একটি রিকোয়েস্ট সকলকে করব, যে সমস্ত স্টুডেন্টরা WBCS 2022কে টার্গেট করে পড়াশোনা শুরু করেছো তারা অতি অবশ্যই কিন্তু প্রত্যেক দিন ক্লাসগুলো যে করানো হচ্ছে সেগুলো ভালো করে করবে। এবং তোমরা যদি চাও নিজেদের প্রিপারেশনটাকে আরও বেটারভাবে আমরা প্রিপেয়ার করব, তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে মক টেস্ট ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে। এই মক টেস্ট ফুল প্যাকেজের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে তোমরা নিজেদের নামটাকে এনরোল করো এবং তোমাদের প্রিপারেশনটাকে একদম খুব স্ট্রংভাবে তোমরা প্রিপেয়ার করা শুরু করো। ক্লিয়ার? মাথায় রাখবে, যখন তোমরা এই কোর্সের মধ্যে এনরোল করবে AMAR50, ঠিক আছে, AMAR50 এই কুপন কোডটা ইউজ করতে ভুলবে না। এই কুপন কোডটা ইউজ করলে তোমরা 50% ডাইরেক্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে বেটার থেকে বেস্ট করার জন্য আমাদের মক টেস্ট ফুল প্যাকেজে তোমরা এনরোল করতে পারো। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করো, বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।